নিজস্ব উচ্চারণ দিয়ে নির্মিত। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি কবরস্থানে দেওয়াটা খুবই জরুরি? মানে কি এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদেরই কবর দেয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদেরকেও খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র? একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলিস কি করে তুই? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানান কুসংস্কারে বিশ্বাস করে জীবনযাপন করে। এরা মূর্খ, তাই এরা এরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এসব হলো কুসংস্কার। এই কবরস্থানে বাবার কবর দেয়া হবে আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কই? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটা অনেক ভেজাল হবে। তার চেয়ে ভালো এখানে কবরটা দেয়া। এছাড়া বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামে দেয়া হয়। তাই তুই এটা নিয়ে আর এত চিন্তা করিস না, বাবার কবর এখানে দেয়া হবে। আমরা যে কজন আছি আমরা সবাই মিলেই কবরটা দিতে পারবো, গ্রামের কাউকেই আর লাগবে না। শুধু তুই দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনেই স্থায়ীভাবে শহরে বাস করে। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তারা শহরে বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকত। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান। আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধুও তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছেন, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই জানে না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থানে। কিন্তু গ্রামের লোকেদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেয়া হয় না। এখানে যাদেরই কবর দেয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়। কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এরকম ঘটনা নাকি পূর্বেও অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকেদের কিছুটা কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার সে কোনো মিলই খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করেছিল যে এই কবরস্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারোর কথাই কানে দেয় না। সে জেদ করে বসে যে এই কবরস্থানে তার বাবাকে কবর দিবে সে। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসাটাও সহজ। তাই কবর দেয়া নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে আসেনি এখানে। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে। আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটা দাফনের জন্য সবকিছুই প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো
এরপর অনেকটা কাঁদতে কাঁদতে তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এদিকে আসিফ উল্টো অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতিতে পড়েছি নাকি যে শেষ পর্যন্ত একটা পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলেই এগুলো পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দেই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরেই তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরের লাশটা রাখার পর যেই লাশটার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরায় আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখেই অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে যে বাবার লাশের চেহারাটা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লেগেছিল। তাহলে কবরের ভেতরে লাশটা রাখতেই এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগেও অনেক আত্মীয়র লাশে কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম দেয়নি। কবরে দাঁড়িয়েই কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবল, গ্রামের লোকগুলোর মুখে কবরস্থানটা সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনে উল্টাপাল্টা চিন্তা এসে বাসা বাঁধছে। তাহলে সব ঘটনাই হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফন কাজটা সেরে ফেলে। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পেছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফেলে রেখে যাস না বাবা, আমায় সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনেই আতকে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এইসব উল্টা পাল্টা চিন্তা ভেসে আসছে। এরপর আবির আর কিছু না ভেবে সবার সাথেই শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তার বাবা হারানোর শোক থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়, আর গ্রামের লোকেদের বলা সেই অদ্ভুত কথাগুলো আর তারা মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে জব করত। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এইভাবে তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা, আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনই বাড়িতে থাকত। এভাবেই চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সম্মি তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকেই সম্মি শুনতে পেল যে ঘরের ভেতর আনিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। সম্মি প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে।
এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবিরও তো বাড়ির বাইরে আছে। তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর সুম্মি দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল। কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে আছে। সুম্মি পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিলখিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর সুমির মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকেই ওঠেনি, তাহলে কথা বলবে কিভাবে আর হাসবেই বা কখন? তাই সে এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটাই সুমির রাতের ঘুম কেড়ে নেয়। কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। সুমি প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা কারোর সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও সুমি আনিকার পাশে কাউকেই দেখতে পায় না। সুমি এবং আনিকা রাতে একসাথেই ঘুমায়। মাঝরাতে যেই সুমির ঘুম ভাঙে, সে লক্ষ্য করে আনিকা কারোর সাথে একা একাই কথা বলছে। সুমি ঘুম থেকে উঠে দেখতেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সের মেয়ের হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা না। আনিকার এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র সুমি লক্ষ্য করে। বাড়ির আর কারোর চোখেই অদ্ভুত ব্যাপার ধরা পড়ে না। সুমি প্রথম দিকে এই ঘটনাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এই সম্পর্কে কিছুই বলে না। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনাটা খুলে বলে সুমি। আসিফ প্রথমে শুনে ঘটনাটা বিশ্বাস করে না। সে ভাবে সুমির হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সের মেয়ে কি কখনো এরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর সুমির মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফও সুমির মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা সুমি যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপর আসিফ এবং সুমি আরো বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এরকম গুছিয়ে মিথ্যা বলাটা তাদের আরো বেশি চিন্তায় ফেলে দেয়, কারণ আনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না, আর একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। তারপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সুমি আর আসিফ। তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানান বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং সুমিকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অদ্ভুত অভিনয়ও শুরু করে এবং দুষ্টুমিও করে থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেয়। এরপর তারা কিছুটা নিশ্চিত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরেও আনিকার এইরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটুও কমে না। তবে সুমি এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে গেল, কিন্তু এরপরেই সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেই ছুটির দিন। তারা দুজন মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে।
বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক সেই সময়ে আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখল তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতে ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়, চলে আয়। আবির এই কথাটা শুনে পুরোই আঁতকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এইরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকাকে তো একটু আগেও মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির আর তার ভাই আসিফকে এ সম্পর্কে কিছু না বলেই দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছেই তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আঁতকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজনেই দ্রুত ছুটে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল বাড়ির পেছনে নতুন বিল্ডিংয়ের পিলারের রডের উপরে আনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিংয়ের সুচালো রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে আছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিংয়ের পিলার পুরো আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারোর বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবেই সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়ল কিভাবে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে, তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনাই ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করেন। এতক্ষণে সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এইভাবে তার মেয়েকে রডের উপরে পড়ে থাকতে দেখে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবির যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনা করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তাদের মা ওই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনেই যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক ভুলতে না ভুলতে এখন পরিবারের আরেকটা সদস্যর অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মারা গেল, আর তারা কিছুই করতে পারল না। তারা শুধু ভাবছিল, ইস, যদি আরেকটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা ভুলতে পারছিল না। আর সুম্মি তো আনিকার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও অফিসে যাওয়া শুরু করল। আবির আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ল। আর সুম্মি নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে, যদিও কেউই এখনো পর্যন্ত আনিকাকে ভুলতে পারেনি, আর ভোলাও সম্ভব না। আনিকাকে ভুলতে না ভুলতেই তাদের পরিবারে আরও একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে সুম্মির চোখে হঠাৎ আরও একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার সুম্মি আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ির ভেতর, অর্থাৎ আসিফের মায়ের ভেতরে। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। সুম্মি যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর যেই সুম্মি তার থেকে একটু দূরে অন্য ঘরে যায়, ঠিক তখনই সে একা একা নিজে নিজেই কথা বলতে থাকে।
সেও এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে এবং তার সাথে সে গল্প করছে। যদিও সুমি কাউকেই দেখতে পায় না, সুমি এই বিষয়টা নিয়েও বেশ চিন্তায় পড়ে যায়। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় না। এরপর সে একদিন সাহস করেই আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে কথা বলে। কিন্তু আসিফের মাও অনেকটা আনিকার মতো করেই উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে সৌম্য আরো বেশি অবাক হয়ে আর চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক এই একই রকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহারে করছেই বা কেন। প্রথমে আনিকা, এখন মা, সেসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক শোকে আবির এবং আসিফের মনও তেমন ভালো ছিল না। তাই সৌম্য নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকেই এই সম্পর্কে কিছুই বলে না সৌম্যি। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। সৌম্যি ধীরে ধীরে ঘটনাকে স্বাভাবিকভাবেই নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর আর বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাই তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে সৌম্যি রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়। সৌম্যি যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখল দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভিতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরো একটা কণ্ঠ সৌম্যির কানে ভেসে আসলো। কণ্ঠটা একটা বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে সৌম্যির বুঝতে বাকি রইল না যে আরে, এটা তো আসিফের বাবার কণ্ঠ। সৌম্য পুরো আঁতকে ওঠে। আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর সৌম্য অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সৌম্য যা দেখল তা দেখে সৌম্য আরো বেশি অবাক হয়ে গেল। কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাইরে থেকে সে ঘরের ভেতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। সুমি বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। এরপর সুমি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা, আপনি কার সাথে কথা বলছিলেন? সুমির কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক উত্তর দেয়, আমি আবার কার সাথে কথা বলবো, আমি তো চুপচাপ এখানে বসেছিলাম। সুমি এরকম উত্তর শুনে আর কিছুই বলতে পারিনি আসিফের মাকে। সুমি শুধু ভাবছিল তাহলে কি সে ভুল কিছু শুনছে। এরপর ভাবলো হয়তো ভুল কিছুই শুনেছে, না হলে মৃত মানুষ কি আবার কখনো ফিরে এসে কারোর সাথে কথা বলতে পারে নাকি। এরপর সুমি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ির মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, সুমি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন। আসিফ এবং আবির তাকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউই বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কারোর বাঁচা উচিত হবে না, তোরাও বাঁচবি না, ওর সবাইকে ডাকছে, সবাই তার কাছে যাবে। এটুকু কথা বলেই
পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কেউ বুঝতে পারে না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাইরে কোথায় যাচ্ছে সে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সুম্মি তিনজনই ছুটতে থাকে। যতক্ষণে তারা বাড়ির বাইরে পৌঁছালো, দেখল বাড়ির সামনের রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখে বুঝতে পারল যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে থামাতেই তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক ও আবির, আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগেই তাদের মা পৃথিবীর মায়া ত্যাগ করে উপরের দুনিয়ায় চলে যায়। ডাক্তার তাদের মাকে মৃত ঘোষণা করেন। এরপরে আবির, আসিফ, সুম্মি তিনজনেই কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবারের দ্বিতীয় শোক নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরের একটি কবরস্থানে দাফন করে দেয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনা ভাবে, কিন্তু আবির, আসিফ আর সুম্মি তো জানে যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছেন। কিন্তু কি ঘটে থাকতে পারে এটাই কারোর মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনেরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। একসাথে পরিবারের এতগুলো সদস্যর ধীরে ধীরে মৃত্যু তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যই এর কোনো সমাধান করতে পারছেন না বা উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি করবে। এরপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর সুম্মি শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলোকে হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর সুম্মি আসিফ এবং আবিরকে আগের ঘটা সব ঘটনা খুলে বলেন। সুম্মির দেখা সেই অদ্ভুত ঘটনাগুলোও সে তাদের জানায়। সুম্মি বলে যে মাও আনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকত এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুইজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরো বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না, সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সুম্মিকে বাড়িতে একা রেখেই তারা বাড়ির বাইরে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল, ঠিক সেই সময়ে তার মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে স্বাভাবিকভাবেই বলল, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মা বলল, তুই কোথায় রে বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একটা বড় সর্বনাশ ঘটে গেছে। তোদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সবকিছু পুড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। মামার মুখে হঠাৎ এই কথাটা শুনে আসিফ ভয় আটকে ওঠে। সে জানে যে সুম্মি একা বাড়িতে রয়েছে, তাহলে তার আবার কিছু হয়নি তো। এরপর আসিফ আবিরকে কল দিয়ে এই আগুন লাগার কথাটা জানায়। আবিরও এই একই রকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভয়ে আটকে ওঠে এবং সুম্মির কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনেই খুব দ্রুত বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই আবারও সেই হাজারো মানুষের ভিড় দেখে তাদের হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতেই দেখল তাদের বাড়ি আর এখন তাদের বাড়ির পুরনো অবস্থায় নেই। পুরো বাড়ি পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আবির এবং আসিফ পাগলের মতো সুম্মিকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পাটির উপর সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা হয়েছে।
সাদা কাপড়টা সরাতেই তাদের আর চিনতে বাকি রইল না যে এটাই তাদের সুম্মি। সুম্মির পুরো শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে। লাশটা দেখে চেনার উপায় নেই যেটা কার লাশ, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যায় যেটা স্পষ্ট একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে সুমি ছাড়ার কোনো মেয়েও ছিল না। আসিফ পুরো কান্নায় ভেঙে পড়ে। আবিরও কান্না করছিল, তাও সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ ও গোয়েন্দা দল আসে। এর আগেই ফায়ার সার্ভিসও চলে এসেছিল। তারা নানান তদন্ত করার পর অবশেষে জানায় যে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আর এই মেয়েটা অর্থাৎ সুমি সে সময় রান্নাঘরে ছিল, তাই সে সাথেই আগুনে পুড়ে মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তাদের পরিবারের সদস্যদের এইভাবে মৃত্যু ঘটেই চলছিল। প্রথমে 5 বছরের বাচ্চা মেয়ে আনিকা ছাদ থেকে পড়ে মারা গেল। এরপর আবির এবং আসিফের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেল। আর এবার সুমি গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল। এই সবকিছু কি শুধু দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু? একসাথে একই পরিবারের এতগুলো দুর্ঘটনা মোটেও স্বাভাবিক ছিল না। কেউ এগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছিল না। এদিকে এর পেছনে কি কারণ থাকতে পারে এটাও বুঝতে পারছিল না কেউ। এবার যেন শুধু মৃত্যুকেই বরণ করে নেয়ার জন্যই বেঁচে রইল আবির এবং আসিফ। সুমির দাফন কাজ শেষ করার পর যখন তারা কবরস্থান থেকে বের হলো, তখন আবির আসিফের কাছে গিয়ে বলল, ভাইয়া, আমি তো জানি এইসব দুর্ঘটনাগুলোকে ঘটাচ্ছে আর কেন ঘটাচ্ছে। এগুলো একটাও দুর্ঘটনা ছিল না ভাইয়া, এই সবই ছিল খুন। আনিকা ভাবি এবং মা 3 জনকে খুন করা হয়েছে। আবিরের কথা শুনে আসিফ পুরো আঁতকে ওঠে। এরপর আসিফকে বলল, কি বলছিস এসব? তুই কি করে জানলি যে এগুলো দুর্ঘটনা না খুন? তাহলে বল, কি খুনগুলো করেছে? এরপর আবির কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর উত্তর দেয়, আমার মনে হয় সেই গ্রামের লোকগুলোর বলা কথাগুলোই ঠিক হচ্ছে। লোকগুলো বলেছিল ওইটা একটা অভিশপ্ত কবরস্থান, আর ওইখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের কারোর আত্মায় আর শান্তি পায় না। তারা আবার তাদের পরিবারের কাছে ফিরে আসে এবং তাদের পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের বলা কথাগুলোই ঠিক। আমাদের বাবার আত্মা আমাদের পরিবারে ফিরে এসেছে এবং সেই আনিকা মা এবং সুমিকে খুন করেছে। তাহলে তুমি বলো, একসাথে এতগুলো দুর্ঘটনা হয় কি করে? আবিরের কথা শুনে আসিফ এবার খুব রেগে গেল আর আবিরকে বলল, তুই কি আসলেই পাগল? এসব অভিশপ্ত বলে কিছু হয় না। মৃত্যুর পর মানুষের আত্মা ফিরে আসে না। এসব কিছু কেবল একটা দুর্ঘটনা ছিল। তুই এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না আমায়। আবির একটা ভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবরই জেদি স্বভাবের ছেলে। সে কিছুতেই এই অভিশপ্ত কথাটা মেনে নিতে রাজি না। তাদের বাড়ি থেকে তাদের মামার বাড়িটা খুব একটা দূরের না, তাই রাতে আবির এবং আসিফ তার মামার বাড়িতে থাকতে যায়, কারণ তাদের নিজেদের বাড়ি আর এখন থাকার উপযুক্ত নেই। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ এবং আবিরকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছিল। তাদের আর এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না। তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল। তাদের সবার কথার মাঝখানে হঠাৎ আসিফ উঠে বলল তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে কেন যেন তাকে যেতে বলেছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করল, বলল আজ এমন একটা দুর্ঘটনা ঘটল, তাই আজ আর এত রাত করে অফিসে যেতে হবে না। কিন্তু আসিফ কারোর কোনো কথাই শুনল না। সে বলল তাকে নিয়ে ব্যাংকে কি সমস্যা হয়েছে। আবির তার সাথে যেতে চাইলে সে আবিরকেও যেতে না করল। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে অফিসের পথে ছুটল। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল আর রাতের বেলাতে এসে সেটা ভুলে অফিসে যেতে চাচ্ছে। এরপর এটা নিয়ে আর বেশি কিছু ভাবল না সে। রাত তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরেই একা একা বসেছিল আবির। এরপর ভাবল এত রাত হয়ে গেছে, এখনো তার ভাইয়া বাড়িতে আসছে না কেন। এটা ভাবতে ভাবতে তার মোবাইলে আসিফের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বারটা দেখে আবির দ্রুত কলটা ধরল। কলটা ধরতেই ওপাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল সে কোনো কিছু একটা দেখে প্রচুর ভয় পেয়েছে।
আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে, আমায় আমায় বাঁচা। এটুকু বলেই আসিফ কলটা কেটে দিল। আর আবির কথাটা শুনে পুরোই আঁতকে উঠল। সে কিছুই বুঝতে পারছিল না আসিফ হঠাৎ করে এইসব কথা বলছে কেন। এবার কি তাহলে আবার আসিফের কোনো বিপদ হলো? আবির কথাটা ভাবতেই বেশ ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সব সদস্যদের হারিয়েছে, এখন যদি আসিফেরও কিছু হয় তাহলে সে বাঁচবে কি নিয়ে? এরপর আবির আসিফের নাম্বারে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পায় সে। এবার তার চিন্তা যেন আরো বেড়ে যায়। সে দ্রুত তার মামার ঘরে যায়। এরপর আবির তার মামাকে সব কথা খুলে বলে। আবির বলে যে আসিফ হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাঁদতে কাঁদতে একটু আগে আবিরকে কল দিয়েছিল, এরপর হঠাৎই কলটা কেটে যায়। এরপর থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবিরের মামাও কথাটা শুনে বেশ চমকে ওঠে। সেও আবিরের মতো বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আবির এবং তার মামা দুজনে মিলেই খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসিফকে খুঁজতে যায়। প্রথমে তারা আসিফের ব্যাংকের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরো বেশি অবাক হয়, কারণ সেখানে গিয়ে তারা জানতে পারে যে আসিফ আজ রাতে অফিসেই আসেনি, বা তাকে জরুরিভাবে কেউ অফিস আসতে বলেনি। তারা কথাটা শুনে পুরোই অবাক হয়ে যায় আর ভাবে আসিফ শুধু শুধু তাদেরকে মিথ্যা কথা বলে এত রাতে বাড়ি থেকে বের হলো কেন। তাদের চিন্তার মাত্রা যেন আরো বেড়ে গেল। এরপর আবির এবং আবিরের মামা শহরের অনেকগুলো রাস্তা ঘুরে বেড়ায় আসিফকে খুঁজতে, কিন্তু কোথাও আসিফকে খুঁজে পায় না তারা। এর ভেতরেও আসিফকে অনেকবার কল দেয় আবির, কিন্তু সেই একইভাবে বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায় সে। এইভাবে দেখতে দেখতে রাত প্রায় 3টা বেজে যায়। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ আবির এবং তার মামা লক্ষ্য করে যে রাস্তায় একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশও সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ অবাক হয়। তারা ভাবে যে এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন। এরপর আবির এবং তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে যায়। এরপর ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার পর তারা যা দেখল তা দেখে তারা পুরোই আঁতকে উঠল। তারা দেখল যে একটা গাড়ি রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। গাড়িটা দেখে তাদের চিনতে বাকি রইল না যে আরে এটা তো সেই গাড়িটা, যে গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল। তারা গাড়িটা দেখে আঁতকে উঠে কাঁদতে থাকে। এরপর গাড়ির একটু কাছে যেতেই তারা দেখল যে আসিফের রক্তাক্ত শরীর গাড়ির ভেতর পড়ে রয়েছে। আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনেই পুরো নির্বাক হয়ে গেল। তারা কিছুই বুঝতে পারছিল না, তারা কল্পনাও করতে পারছিল না যে আসিফ মারা গেছে। তারা ভাবতে লাগলো যে আসিফ এইভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে। আসিফ তো বেশ ভালো গাড়ি চালাতে পারে। এরপর সেখানকার পুলিশ তাদের জানালো যে আসিফের গাড়ি হয়তো ব্রেক ফেল করেছিল, তাই সে ব্রেক নিয়ন্ত্রণ করতে না পেরে এই গাছের সাথে গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। এরপর আশেপাশের সব মানুষেরা এই অ্যাক্সিডেন্টের শব্দ পেয়ে সেখানে ছুটে আসে এবং পুলিশের খবর দেয়। যদিও কেউ নিজের চোখে এই দুর্ঘটনাটা হতে দেখেনি, কিন্তু নিঃসন্দেহে এটি একটি বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা রাত প্রায় 12টার দিকে ঘটে। কথাটা শুনে আবিরের মামা বেশ অবাক হয় এবং চমকেও যান, কারণ সে জানত যে তার গাড়িতে কোনো রকম সমস্যা ছিল না, আর ব্রেকে সমস্যা থাকার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল করলো কিভাবে? আবির এবং তার মামা কিছুক্ষণ চুপচাপ সেখানে বসে রইল। আবির জানে যে এটাকেও সবাই একটা স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ভেবে উড়িয়ে দেবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক দুর্ঘটনা না, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা সেই শেষ কথাগুলোই ঘুরতে থাকে। আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর বলা কথাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে। আবির বুঝতে পারে যে তার ধারণাই ঠিক ছিল, তার বাবার আত্মা আসলে আবার ফিরে এসেছে এবং সেই এক এক করে তার পরিবারকে, সদস্যদেরকে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমে আনিকা, তারপর তাদের মা, এরপর
সুম্মি। আর এখন তার বড় ভাই আসিফকেও খুন করেছে সে। এইভাবে সবাইকে খুন করছে সে। আর এখন শুধু একজনই বেঁচে আছে। আবির জানে যে এরপর সে একজন ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে। সে একজনকেও তার বাবা খুন করবে। সে একজন আর কেউ না, হ্যাঁ, সে বাকি একজন আবির নিজেই। আবির জানে যে এরপর সে নিজেও মারা যাবে। তার মৃত্যু অতি সন্নিকটে। পরিবারের বাকি সদস্যদের মতো সে হয়তো কোনো এক দুর্ঘটনায় মারা যাবে। তার মৃত্যুর এবার কেউ ঠেকাতে পারবে না। এরপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। আসিফের লাশকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানার আত্মীয় স্বজনেরা আবার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে এখন যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। কারণ সে 2 মাসে কয়েকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন। তার অনুভূতিগুলো এখন যেন মারা গেছে। সে একজন জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবার কর্মকাণ্ড দেখছিল। এরপর শহরে একটি কবরস্থানে আসিফেরও দাফন কাজ শেষ করা হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনেরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে বাড়ি যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে রাত থাকতে বলেন, কিন্তু আবির অনেকটা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। সে একে একে অন্ধকারে সেই আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভিতরে বসে থাকে। তার মামাকেও সে এখান থেকে চলে যেতে বলে। আবির তার মামাকে বলে সে একটু পরেই তার বাড়িতে যাবে, এখন সে একটু একা থাকতে চায়। এরপর আবিরের মামাও আবিরকে ছেড়ে তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির শুধু একা একা চুপচাপ বসে থাকে। সে যেন জানে তার মৃত্যু অনেক নিকটে চলে এসেছে। হয়তো একটু পরে এই বাড়িতেই তার মৃত্যু ঘটবে। হয়তো একটু পরেই সে তার পরিবারের বাকি সদস্যদের কাছে ওপারের দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এরপর হঠাৎ সে ভাবল, আসলে কি অভিশাপ থেকে বেঁচে ফেরার আর কোনো উপায় নেই? আসলে কি মৃত্যু নিশ্চিত? আসলে কি তার বাঁচার আর কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কি তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নেই? এরকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খায়। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে এইসব প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সব উপায় একমাত্র সেখানে পাওয়া যাবে যেখানে তারা তার বাবার কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। তাকে সে অভিশপ্ত কবরস্থান তার পাশেই ফিরে যেতে হবে। কারণ একমাত্র সেখানকার লোকেরাই তার বাবার কবর দেওয়ার আগে থেকেই তাদের নানানভাবে সতর্ক করার চেষ্টা করেছিল। নিশ্চয় এখন তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আবির আর কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয়, যে করে হোক তাকে আবার তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানে হয়তো সে এই অভিশপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি পাবে। কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষায় তাদের বাড়িতেই সারা রাত বসে রইল। সকাল হলেই সে রওনা দিবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে যেই ভোরের সূর্যের আলো উকি দিয়েছে, ঠিক সেই সময় আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার মামা বা অন্য কাউকে কিছু না বলেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় অনেকটা সময় বসে থাকার পরে অবশেষে সে তার গ্রামের বাড়ি পৌঁছালো। গ্রামের বাড়ি পৌঁছে সে আবার পুরো দ্বন্দ্বে পড়ে গেল। সে ভাবছিল যে সে গ্রামে তো ঠিকই পৌঁছে গেছে, কিন্তু এখন সে কি করবে? সে সাহায্যের জন্য গ্রামে কার কাছে যাবে? সে কাকে বিশ্বাস করে এসব ঘটনা খুলে বলবে? কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আবিরের হঠাৎ মনে পড়ল এই গ্রামের ইমাম সাহেব তাদের সবার প্রথমে সতর্ক করেছিল। তাহলে নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থান সম্পর্কে সেই সবচেয়ে ভালো জানে। আর এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হতে হবে এটা হয়তো সে জানে। এরপর আর বেশি কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করতে মসজিদে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হয় না। স্বাভাবিকভাবে একটা মুচকি হাসি দিয়ে সে আবিরকে বলে, আমি জানতাম যে তোমাদের পরিবারের কেউ না কেউ বেঁচে থাকবে এবং এই গ্রামে ফিরে আসবে।
আবার আমার কাছে এই অভিশাপের ব্যাপারটার ব্যাখ্যা চাইবে। এরকম ঘটনা এর আগে পূর্বে অনেকবার ঘটেছে, আর এর পরেও আরো ঘটবে। ইমাম সাহেবের কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এরপর কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবির সব ঘটনা খুলে বলে। সেই গ্রাম থেকে শহরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার পরিবারের সাথে যা যা ঘটেছে, পরিবারের সকল সদস্যদের ধীরে ধীরে নানান দুর্ঘটনায় পড়ে মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবে আবির ইমাম সাহেবকে খুলে বলেন। ইমাম সাহেব কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আবিরকে বললেন, এরকমটা তো হওয়ারই ছিল। প্রায় প্রতি বছরই এখানে একটা পরিবার আসে তাদের আপনজনকে কবর দিতে। আমাদের নানান নিষেধ থাকার পরেও তারা অনেকটা জেদ করেই ওই কবরস্থানে তাদের পরিবারকে কবর দেয়, এবং যাকে কবর দেওয়া হয় তার আত্মার কোনোদিনও শান্তি পায় না। এরপর তার আত্মা আবার তার পরিবারের সদস্যদের সাথে ফিরে যেতে চায়, কিন্তু মৃত্যুর পর আর তাদের পরিবারের মানুষদের সাথে থাকতে পারে না তারা। তাই তাদের পরিবারের বাকি সদস্যদেরও খুন করে তাদের সাথে নিয়ে যায় ওপারে দুনিয়ায় এবং পাড়ি জমায়। কিন্তু সে লাশগুলো বা তাদের পরিবারের কি দোষ থাকে? তারা কেন শুধু শুধু শাস্তি পায়? আসল দোষটা সেই লাশটা বা তার পরিবারের নয়, দোষটা অভিশপ্ত কবরস্থানের। এই কবরস্থানে যাদেরই কবর দেওয়া হয় তাদের পরিবারের সাথেই কেবল এই ঘটনাটা ঘটে। এই কবরস্থানটাকে অভিশপ্ত বলার পেছনেও একটা বড় ঘটনা রয়েছে। আসলে তোমার বাবাকে যেই কবরস্থানে তোমরা কবর দিয়েছ, এটা আগে একটা সাধারণ বড় কবরস্থান থাকলেও বর্তমানে এটা একটা গণকবর। ঘটনাটা প্রায় 15 বছর আগের। তখন আমি এই গ্রামে ইমাম হয়ে আসিনি। এই ঘটনাটা পুরোটাই একটা বড় হুজুরের কাছে শোনা। আজ থেকে 15 বছর আগে এই কবরস্থানটাই এই গ্রামের একমাত্র কবরস্থান ছিল। এখানে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ মারা গেলে তাদের কবর দেয়া হতো। স্বাভাবিকভাবেই কাটছিল গ্রামের মানুষগুলোর দিন। এরপর একদিন গ্রামের মানুষগুলো একটা বড় পাপে জড়িয়ে পড়ল। সেই সময় এই গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা কেমিক্যালের কারখানা ছিল। সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করা হতো, এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে কাজ করত। যদিও এই গ্রাম সহ আশেপাশের 10 গ্রামের মানুষেরা তখনও এই কারখানা সম্পর্কে কিছুই জানত না। একদিন সেই কেমিক্যাল কারখানায় একটা ভেজাল কেমিক্যাল তৈরি করতে যায় কারখানার মালিকেরা। তারা সেই কেমিক্যাল তৈরি করত সাধারণ শ্রমিকদের দিয়ে, কিন্তু সেদিন তারা সফলভাবে কেমিক্যালটা তৈরি করতে পারল না। কেমিক্যাল তৈরি করার মাঝপথে সেই কেমিক্যাল থেকে হঠাৎ একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হতে থাকে। সেই গ্যাসের বিষক্রিয়া সাথে সাথে কারখানার প্রায় অর্ধেকের বেশি শ্রমিক মারা যায়। ঠিক সেই সময় কারখানার মালিকেরা বেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবে, এই কেমিক্যাল বা এতগুলো শ্রমিকের হঠাৎ মৃত্যুর ঘটনা যদি কারোর কানে যায়, তাহলে তাদের কপালে অনেক বড় দুর্ঘটনা রয়েছে এবং দুঃখ রয়েছে। এদিকে কারখানার বাকি যেই শ্রমিকগুলো বেঁচে ছিল তারা বেশ রেগে যায় মালিকদের ওপর। তারা এতগুলো শ্রমিকের মৃত্যুর কারণ জানতে চায় মালিকদের কাছে। মালিকরা বুঝতে পারে যে এই বাকি শ্রমিকগুলো যদি বেঁচে থাকে তাহলে এই কারখানার ভেতরের সব খবরগুলো বাইরে চলে যাবে। সবাই জেনে যাবে এই কারখানায় এতগুলো শ্রমিকের কাজ করতে গিয়ে মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি শ্রমিকদেরও তারা খুন করবে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। এরপরেই কারখানার মালিক পক্ষের লোকেরা বাকি শ্রমিকদের বোকা বানিয়ে একটা ঘরে নিয়ে খুন করে। সবাইকে প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে, পরে অজ্ঞান অবস্থাতেই তাদের গলা ছুরি দিয়ে কেটে তাদের খুন করা হয়। এরপরেই তারা এইসব শ্রমিকগুলোর লাশকে গুম করার উদ্দেশ্যে একটা ট্রাকে করে রাতের অন্ধকারে এই গ্রামের লাশগুলোকে নিয়ে আসে। তারা জানতো যে এই গ্রাম থেকে কারখানাটা বেশ দূরে, তাই এই পর্যন্ত কেউ এদের খুঁজতে আসবে না। এরপর এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কবরস্থানটা এক রাতের জন্য নেয় তারা। এরপর একটা গণকবর খুঁড়ে সেখানকার শ্রমিকদের লাশকে জানাজা ছাড়া ওই অবস্থাতেই গর্তে ফেলে পুঁতে রাখে ওই কারখানার মালিকের দল। ওই সময় তাদের এই জঘন্য কাজটা গ্রামের প্রায় সব লোকই দেখেছিল, কিন্তু সে মালিক পক্ষ গ্রামের সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখে। এমনকি গ্রামের অনেকে সেই কবরস্থানে গর্ত খুঁড়ে সেই লাশকে গর্ত করে পুঁতে রাখতেও সহযোগিতা করে। গ্রামের সবাই টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল।
একটা পবিত্র কবরস্থানে এরকম নির্মম জঘন্য কাজ করার জন্য সেই কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয়। সেই শখানেক শ্রমিকের মধ্যে কারোর আত্মাই আর মুক্তি পায় না, তাদের আত্মাগুলো সেই কবরস্থানে আটকা পড়ে থাকে। এরপরে শোনা যায় যে এই কেমিক্যাল কারখানার যে সকল মালিকেরা সেদিন শ্রমিকদের এতটা নির্মমভাবে এখানে গণকবর দিয়েছিল, তাদের কেউ আর বেশি দিন বেঁচে থাকে না। তারা সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই নানান দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু তাদের এই দুর্ঘটনায় পড়ে হঠাৎ মৃত্যুগুলো কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি সেই আত্মাগুলোর প্রতিশোধ নেওয়া ছিল, এটা কেউই জানে না। এরপর থেকে সেই অভিশাপ নেমে আসে এই গ্রামের মানুষদের উপর। এই গ্রামের কেউ মারা গেলে তাকে ওই কবরস্থানে কবর দেওয়া হতো। তখন কেউ জানতো না যে ওই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে, তাই তাদের আত্মা কখনোই শান্তি বা মুক্তি পেত না। সেই কবরস্থানের আত্মাগুলো তাদের আত্মাকে অভিশপ্ত করে ফেলত। সে আত্মাগুলোর ভেতরের ভালো জিনিসগুলো তারা কেড়ে নিত এবং তার ভেতরে আরো অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে তাতে আবার তার পরিবারের কাছে পাঠাতো তারা। এরপর সে আত্মাটা তার পরিবারের একজন একজন করে সদস্যদের দেখা দেয় এবং তাদের ইচ্ছে করেই নানান দুর্ঘটনার শিকার বানায় এবং তার সাথে করে উপরের দুনিয়ায় নিয়ে যায়। এরপরেও এই গ্রামের অনেকগুলো মানুষকে এই কবরস্থানে কবর দেওয়া হয় এবং তাদের পরিবারের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তাদের পরিবারের সদস্যরাও ঠিক একইভাবে দুর্ঘটনায় মারা যায়। এইভাবে এই গ্রামের অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে যায়। তখন এই গ্রামের মানুষগুলো তাদের অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই কবরস্থানটাকে সেই আত্মাগুলো অভিশপ্ত করে রেখেছে, তাই এই রকম অঘটন ঘটছে। তাই গ্রামবাসী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 12 বছর ধরে ওই কবরস্থানে কারোর কবর দেয়া নিষিদ্ধ করে দেয়। এরপর তারা নতুন একটা কবরস্থান তৈরি করে এবং আজ পর্যন্ত সেখানে আমরা নতুন লাশদের কবর দেই। কিন্তু 12 বছর ধরে এই কবরস্থানকে নিষিদ্ধ করা হলেও প্রায় প্রতি বছরেই এখানে আমাদের নিষেধ অমান্য করে একটা না একটা পরিবার এসে তোমাদের মতো তাদের পরিবারের কোনো সদস্যকে এখানে কবর দিয়ে যায় এবং তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তোমাদের পরিবারেও ঠিক একই ঘটনা ঘটেছে। তোমারও সেই অভিশাপের শিকার হয়েছ। তোমার বাবার আত্মাটা আবার ফিরে এসে তোমাদের পরিবারের সব সদস্যদের ধীরে ধীরে দেখা দেয় এবং তাদের নানান দুর্ঘটনার ফাঁদে ফেলে খুন করে। এখন হয়তো শুধু তুমিই বাকি রয়েছ। এত সব ঘটনা বাবার কবর দেওয়ার আগে আপনি কেন আমাদের বলেননি? বলার অনেক চেষ্টা করেছিলাম তোমার বড় ভাইকে, কিন্তু সে আমার পুরো কথা শোনে না। সে এর আগেই আমাকে গণ্ডমূর্খ বলে তাড়িয়ে দেয়। তোমাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছিল এসব কবরস্থানে তোমাদের বাবার কবর দিও না, কিন্তু তোমরা আমাদের কারোর কথাই শুনোনি। যদি আমরা একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আমাদের পরিবারটা আজ এই অবস্থা হতো না। কিন্তু এখন কি আমার মৃত্যু নিশ্চিত? এই অভিশাপ থেকে বাঁচার কি আর কোনো উপায় নেই? হয়তো আছে, তবে উপায়টা আমার জানা নেই। আমি একটা বড় হুজুরের ঠিকানা তোমাকে দিচ্ছি, হয়তো সে তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে। কিন্তু কিন্তু কি ইমাম সাহেব, জানি হয়তো কথাটা শুনে তুমি আরো বেশি ভয় পেয়ে যাবে, কিন্তু এর আগে অনেকে এই বিষয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি তাদেরকেও সেই হুজুরের ঠিকানা দিয়ে তার কাছে পাঠাই, কিন্তু এরপর থেকে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি জানি না যে হুজুর তাদেরকে কি পরামর্শ দেয় বা তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছাতে পারে কিনা। কিন্তু তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও। আবির ইমাম সাহেবের এই কথাটা শুনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। আবির জানে যে সেখানে না গেলেও তার মৃত্যু তাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর আবির ইমাম সাহেবের কাছ থেকে সেই বড় হুজুরের ঠিকানা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বড় হুজুরের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়, তবে পথে সে কোনো বিপদের সম্মুখীন হয়নি। এরপর সে বড় হুজুরের কাছে গিয়ে তার সব ঘটনা খুলে বলে। আবিরের কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে আবিরকে বললেন, এটা তো হওয়ারই ছিল, তোদেরকে তো আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল, তাও তোরা শুনিসনি। ভুলের মশগুল তো সবাইকে দিতেই হয়, তাই তোর পরিবারকেও সবাইকে দিতে হয়েছে, এবার তুইও দিবি। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই?
সেই শ্রমিকগুলোর আত্মাদের মুক্তি দিয়ে কবরস্থানে আবার অভিশাপ মুক্ত করা কি পুরোই অসম্ভব? হ্যাঁ, এটা কিছুতেই সম্ভব না। কারণ যারা সেই শ্রমিকগুলোর মৃত্যুর জন্য দায়ী ছিল এবং বাকি নিরাপদ কর্মীদের খুন করেছিল, তাদের সবাইকে সেই অভিশপ্ত আত্মাগুলো খুন করে ফেলেছে। তারপরেও তাদের অভিশপ্ত আত্মাগুলো কেন এখনো মুক্তি বা শান্তি পেল না, এটা কারোরই জানা নেই। তাই সে কবরস্থানকে অভিশাপ মুক্ত করার আর কোনো উপায় আমার জানা নেই। তবে তুই চাইলে শুধু নিজে ওই অভিশাপ থেকে মুক্ত হতে পারিস, শুধু নিজের জীবনটাই বাঁচাতে পারিস তুই। কিন্তু কিভাবে? তুই এখন সে অভিশপ্ত কবরস্থানটাতে যাবি, তারপর তোর বাবাকে যেখানে কবর দিয়েছিলি সেই কবরটা খুঁড়বি। কবরটা খোঁড়ার পর তার কাফনে মোড়া লাশটা কবর থেকে উঠাবি। এরপর অন্য যে কোনো একটা কবরস্থানে আবার তাকে কবর দিয়ে দিবি। এরপরে তোর বাবার আত্মা মুক্তি পেয়ে যাবে, আর তোর কোনো বিপদ হবে না, তুই বেঁচে যাবি। যদি এই অভিশাপটা এরপরেও শেষ হবে না, এরপরে অন্য কোনো পরিবার আবার তাদের পরিবারের কোনো সদস্যকে ঠিক এইভাবে অভিশপ্ত কবরস্থানে কবর দিলে তাদের পরিবার আবারই একই রকম পরিস্থিতিতে পড়বে। কেউ মুক্তি পাবে না, সবাই ওপারে চলে যাবে। তবে তুই একটা কথা মনে রাখিস, তুই যখন কবর খোঁড়া শুরু করবি তখন সেই কবরস্থানের অনেক আত্মা তোকে বাধা দেওয়ার চেষ্টা করবে, নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। তবে তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুই যদি অর্ধেক কবর খোঁড়ার পর ভয় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে তারা তোকে আর বাঁচতে দিবে না, অথবা তুই পুরো পাগল হয়ে যাবি। সেই বড় হুজুরের কথাগুলো শুনে তার কাছে বিদায় নিয়ে আবির আবার তার গ্রামের দিকে রওনা হলো। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আবিরের প্রায় রাত হয়ে গেল। সে গ্রামের একজনের কাছ থেকে একটা কোদাল এবং একটা লাইট ধার নিল। এরপর সে কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই কবরস্থানে এমনি দিনের বেলা গেলেই যে কেউ ভয় পেয়ে যাবে, আর আবির রাতের অন্ধকারের লাইটের আলোতে একা একা সে কবরস্থানে যায়। এটা ভেবেই ভয়ে আবিরের গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল। তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। তার শরীরের লোমগুলো অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে যাচ্ছিল। আবির ভয়ে ভয়ে তার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর ধীরে ধীরে তার বাবার কবরটা খুঁড়তে থাকলো। আবিরের মনে ভয় যেন আরো বেড়ে যাচ্ছিল। হঠাৎ আবিরের মনে হয় অনেকগুলো অশরীরী আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। তারা তাকে কবরটা খুঁড়তে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা তাকে কবরটা খুঁড়তে নিষেধ করছে। কিন্তু আবির সেদিকে লক্ষ্য না করে মনে কিছুটা সাহস এনে কবরটা খুঁড়তেই থাকে। তার মনে হচ্ছিল নানান অজানা শক্তি তার কাছে এসে ভিড় জমাচ্ছিল। এরপর আবিরের মনে হয় যে তার পেছন থেকে তার বাবা, মা, আসিফ, সম্মি, আনিকা তাকে ডাকছে। তাকে এই কবর খুঁড়তে তারা নিষেধ করছে। কিন্তু আবির এটাকেও পাত্তা দেয় না। সে জানে সে এইসব ধোঁকা খাচ্ছে। এরপরেও সে কবর খুঁড়তেই থাকে। কবর খুঁড়তে খুঁড়তে সে লক্ষ্য করে যে এই কয় মাসে কবরে দেয়া বাঁশ, মাটি সব মাটিতে মিশে গেছে। এরপর কবরটা আর একটু খুঁড়তেই সে তার পায়ের সাথে কোনো এক শরীরের স্পর্শ পায়। সাথে সাথে ভয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরপর আবির হাত দিয়ে কবরের নিচের মাটি সরাতে থাকে। কিছুক্ষণ মাটি সরানোর পর আবির যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে হালকা লাইটের আলোতে দেখল যে কাফনের কাপড়ে মোড়া তার বাবার লাশটা কবরের ভেতর পড়ে রয়েছে। তার বাবার লাশটার চোখ খোলা, চোখ দুটো যেন সোজা আবিরের চোখের দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে চোখ দুটো যেন এখনো বেঁচে রয়েছে, আর একটু পরে হয়তো লাশটাকে টেনে কবরে শুইয়ে দিবে। কি ভয়ঙ্কর লাশটার চেহারা! আবির যেন তার বাবার লাশটাকে চিনতে পারছে না। লাশটাকে এই অবস্থায় দেখে আবির যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি অবাক হয়ে যায়। কারণ তার বাবা মারা গিয়েছে কয়েক মাস আগে এবং তাকে কবর দিয়েছে কয়েক মাস হয়ে গেল। এত দিনে তো তার বাবার লাশটা পচে গলে মাটিতে মিশে যাওয়ার কথা, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে হয়তো একটু আগে কেউ এসে এখানে কবর দিয়ে গেছে। এখনো কাফনের কাপড়টাও নতুন রয়েছে, আর কবরের উপরে মাটি শক্ত হলেও লাশটার পাশের মাটিগুলো পুরোই ঝরঝরে। তার উপর আবার লাশটার চোখ খোলা। আবির কিছুটা বুঝতে পারে যে এটা হয়তো এই অভিশপ্ত কবরস্থানের আত্মাগুলোর অভিশাপের ফল।
এরপর আবির আর বেশি কিছু না ভেবে তার বাবার লাশটা কাঁধে করে নিয়ে গ্রামের অন্য একটা কবরস্থানের দিকে ছুটতে থাকে। তার অন্য হাতে লাইট এবং কোদালটা ছিল। এরপরে অনেকটা পথ ছোটার পর আবির অবশেষে গ্রামের নতুন কবরস্থানে পৌঁছায়। এরপরে দ্রুত সেখানে একটা নতুন কবর খুঁড়ে এবং তার বাবার লাশকে আবার সেখানে কবর দেয়। এরপর আবির সেই কবরস্থানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিজেও বুঝতে পারছিল না যে সে সেই মুহূর্তের ভেতর কতটা ভয়ঙ্কর কাজ করেছে। এরপর হঠাৎ আবিরের মাথাটা ঘুরতে থাকে আর সে সাথে সাথেই সেই নতুন কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আবির যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা মসজিদে। তার মাথার পাশে সেই ইমাম সাহেব চুপচাপ বসে আছেন। আবির উঠে বেশ অবাক হলো। সে কিছুই বুঝতে পারে না। এরপর ইমাম সাহেব তাকে সব ঘটনা খুলে বলেন। আসলে আবির রাতে নতুন কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সারা রাত সেখানেই পড়েছিল। এরপর ফজরের নামাজ পড়ার পর গ্রামের কিছু লোক তাকে সেখানে পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে উঠিয়ে মসজিদে দিয়ে যায়। এরপর আবিরও ইমাম সাহেবকে বাকি ঘটনাটা খুলে বলে। গতকাল বড় হুজুরের কাছে যাওয়া থেকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত ঘটা সব ঘটনা আবির ইমাম সাহেবকে খুলে বলে। এরপর ইমাম সাহেব কিছুটা হতাশার করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলেন, তুমি তো বেঁচে গেলে, কিন্তু তোমার পরিবারের বাকি সদস্যরা তো আর ফিরিয়ে আনতে পারলে না। আমি ভাবছি এরপরে যে সকল পরিবারগুলো এখানে আসে সে অভিশপ্ত কবরে তাদের পরিবারের কবর দিবে, তাদের কি হবে? তাদের সাথেও কি ঠিক একই ঘটনা ঘটবে? তারাও প্রথমে আমাদের কারোর কথা বিশ্বাস করবে না এবং পরে বিপদে পড়বে। কোনোভাবে যদি কবরস্থানকে অভিশপ্ত মুক্ত করা যেত তাহলে হয়তো সবচেয়ে ভালো হতো। তাহলে আর হয়তো কোনো নিরাপদ প্রাণকে অকালে ওপারের দুনিয়ায় পাড়ি জমাতে হতো না। ইমাম সাহেবের কথা শুনে আবির কিছুক্ষণ নীরব থেকে এরপর ইমাম সাহেবকে বলল, হয়তো এই কবরস্থানকে অভিশপ্ত মুক্ত করার একটা উপায় আমার জানা রয়েছে। আবিরের কথাটা শুনে ইমাম সাহেব পুরো আঁতকে উঠলেন আর অবাক হলেন। এরপর অনেকটা কৌতূহলতা আর উদ্দীপনার সাথেই আবিরের কাছে জানতে চাইলেন, কি উপায় আছে, আর এই উপায় তুমি জানলে কি করে? এরপর আবির কিছুটা ঠান্ডা মাথায় উত্তর দিল, আমার বাবার লাশ এই কবরস্থানে কবর দেওয়ার পরেই তার আত্মা অভিশপ্ত হয়। আর এরপর যখন ওই কবরস্থান থেকে তার লাশটা উঠে অন্য কবরস্থানে কবর দিলাম, তারপরেই তার আত্মা মুক্তি পেয়ে গেল। ঠিক একইভাবে এই কবরস্থানে শখানেক শ্রমিকের লাশকে জানাজা ছাড়া রক্তাক্ত অবস্থায় কবর দেওয়ার কারণে হয়তো তারা এখনো সেখানে অভিশপ্ত হয়ে আটকে রয়েছে। তারা তাদের মৃত্যুর প্রতিশোধ নিলেও এখনো তাদের আত্মা মুক্তি পায়নি। এখনো তারও কবর খুঁড়ে তাদের লাশগুলো পাওয়া যাবে না, তবে সেই শ্রমিকগুলোর শরীরের বিভিন্ন হাড় খুঁজে পাওয়া যেতে পারে। আমরা পুরো কবরস্থানটা খুঁড়ে সেই লাশগুলোর হাড়গুলোকে বের করে আমরা তাদের জানাজা পড়াবো। এরপর ভিন্ন একটা জায়গায় তাদের হাড়গুলোর কবর দিব। তারপর হয়তো সেই শ্রমিকগুলোর অভিশপ্ত আত্মা মুক্তি পাবে এবং এই কবরস্থানটা অভিশপ্ত মুক্ত হবে। আবিরের যুক্তিটা শুনে ইমাম সাহেবের মুখে হাসি ফুটল। সে বুঝতে পারল যে আবিরের কথাগুলো পুরোপুরি ঠিক। সে ভাবতে লাগলো, আসলেই সেই শ্রমিকগুলোর সাথে অনেক বড় অন্যায় হয়েছিল। তা এখন তাদের কল্পনাগুলোরও যদি জানাজা দেয়া যায় তাহলে হয়তো তাদের আত্মাগুলো মুক্ত পেতে পারে। এরপর আবির এবং ইমাম সাহেব সেই বড় হুজুরকেও গ্রামে আহ্বান করলেন। এরপর তাকেও এই আত্মাগুলোকে কিভাবে মুক্ত করা যায় এটা আবির গুছিয়ে বলল। আবিরের কথাটা সেই বড় হুজুরও পছন্দ করলেন, সেও তাদের সাথে একমত হলেন। এরপর গ্রামের মানুষদের সাথে এই কথাগুলো আলোচনা করে তারা সবাই, গ্রামের সবাই তাদের সাথে একমত হয়। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই অভিশপ্ত কবরস্থানটা তারা পুরোটা ঘুরবে। এই পর্যন্ত এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছে সবার কঙ্কালগুলোই উঠিয়ে আবার জানাজার নামাজ পড়াবে তারা, যাতে করে আর অকালে কারো জানাজার নামাজ পড়াতে না হয়। যে কথা সেই কাজ। তারা তখন থেকেই পুরো কবরস্থানটা খোঁড়া শুরু করে। এরপর সেই গণকবরটাও তারা খুঁড়ে। এরপর সেই সব কঙ্কালগুলোকে তারা একত্রিত করে। এরপরে ইমাম সাহেব গ্রামের সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়েন। জানাজার নামাজের পর সেই কঙ্কালগুলোকে কাফনের কাপড়ে মুড়ে একটা নতুন কবরস্থানে কবর দেয়া হয়। আসলে আবিরের ধারণাটা সঠিক হয়। এরপরেই সেই সকল শ্রমিকের আত্মা
গুলো মুক্তি পায়। সে কবরস্থানও এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পায়। এরপরে সেই কবরস্থানটা আবার মেরামত করে সেই গ্রামের নতুন লাশদের কবর দেওয়া শুরু করে গ্রামবাসী। কিন্তু এরপর থেকে আর কোনো গ্রামবাসী বা অন্য কোনো পরিবার এই ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়নি। এরপর থেকে গ্রামের সবাই স্বাভাবিকভাবেই দিন কাটাতে থাকে। এদিকে আবির অনেক কষ্টে তার আপনজনদের স্মৃতি ভুলে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। যদিও এই অভিশাপে মারা যাওয়া আর কেউ এই পৃথিবীতে আর ফিরে আসেনি, তাও একটা সুন্দর সমাপ্তি ঘটে এই অভিশপ্ত কবরস্থানের। তো ঘটনাটি ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরও ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কণ্ঠে ছিলাম আমি, ইফতেশাম চৌধুরী। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ঘটনাতে।